গত রাতে মাছ ধরার সময় মোটা গাছের গুড়ির সাথে লেগে ছিঁড়ে যাওয়া জালটা ঠিক করছে নিতাই। ঘরের ভেতর থেকে হন্দ হয়ে হেঁটে এসে নিতাইয়ের সামনে দাঁড়ালো সাবিত্রী। হ্যাঁ গো, এভাবে ঘরে বসে থাকলে কি চলবে? একটু এদিক সেদিক ঘুরলেও তো কাজের খোঁজ খবর পেতে পারো। বসে আছি। আমি ঘরে বসে আছি। ওই এটাকে বসে থাকাই বলে গো? কদিন ধরে তো রোজই জাল ফেলছো, ক টাকা ঘরে এনেছো বলো তো? তাই বলছি, এই ছেঁড়া জালকে জোড়াতালি না দিয়ে একটু কাজের সন্ধানে বেরো। তুমি এমন ভাবে বলছো যেন আমি বেরিয়েই কাজ পাবো। কাজ যেন আমার পিসে মশাই রাস্তায় নিয়ে বসে আছে। ওই অমনি রাগ উঠে গেল তাই না? এভাবে তো আর সংসার চলছে না, সেটা তুমি আর কবে বুঝবে গো? একটু মোড়লের কাছে গেলেও তো পারো নাকি? সাবিত্রীর কথায় আর কোনো উত্তরই দিল না নিতাই। চুপচাপ মাথা নিচু করে জাল বুনতে ব্যস্ত হয়ে পড়ল সে। কি হলো? এটা কি এভাবে চুপ মেরে গেলে কেন বলি? এমন করে চুপ করে গেলে কি সংসার চলবে, নাকি তোমার মুখের মতো এখন আমাদের পেটেও খিল দেব? বড় কয়েক সময় বকবক করেও নিতাইয়ের কোনো উত্তর মিলল না। আরো কিছু কথা শুনিয়ে রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে গেল সাবিত্রী। শোন রে কালু, আমি মাসখানেক শহরের বাড়িতে গিয়ে থাকবো। এদিকে সবকিছু তালা দিয়ে দিয়েছি। তোকে খুব একটা এদিকে আসতে হবে না। তোর বাড়িতেই থাকিস, আর মাঝে মাঝে আমার বাড়ি এসে দেখে যাস। ঠিক আছে কর্তামশাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আছি, সবটা দেখে রাখবো। আর শোন, আমি না থাকার সুযোগে যেন আবার কোনো অসৎ কাজে জড়িয়ে পড়িস না। তুই তো ভালো করে জানিস আমি এসব কাজ একদম পছন্দ করি না। আরে না না, আপনি যে কি বলেন না কর্তা। মোড়ল ও কালুর কথার মাঝেই উঠানে এসে দাঁড়ালো নিতাই। এ কি মোড়ল মশাই, আপনি কি কোথাও যাচ্ছেন নাকি? হ্যাঁ রে নিতাই, আমি কদিনের জন্য ছেলের বাড়িতে যাচ্ছি। তা তুই এই সময় এখানে কিছু বলবি নাকি? এসেছিলাম একটু দরকারে। আপনি তো বাড়িতে থাকবেন না বলছেন। আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসছি। তোরা ভালো থাকিস, আর এদিকটা একটু লক্ষ্য করিস। চল রে কালু, আমার ট্রেনে উঠিয়ে দিয়ে চলে আসবি। আসুন কর্তা। হ্যাঁ গো, এগুলো কিসের ওষুধ ছিটিয়ে দিচ্ছ গো? হ্যাঁ, আমাকে তো পাগলা কুকুরে কামড়েছে যে তোমাকে সব গোপন কথা বলে দেব। তুমি এভাবে বলছো কেন গো? আমি কি তেমন মেয়ে মানুষ নাকি যে নিজের ঘরের কথা পাঁচ কান করব? ও বাবা, তাই নাকি? তা গত বছর কি করেছিলে মনে নাই? মনে নাই আমার তরমুজে রং মিশিয়ে দেওয়ার খবরটা কিভাবে একান দুকান করতে করতে মোড়লের কান অব্দি দিয়েছিলে? বলাইয়ের কথা শুনেই জিভ কাটলো সরলা। ও বাবা, ছি 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 ছি, আমি কি এখনো তেমন হাদা আছি গো? তখন নয় তো ছোট্ট ছিলাম, তাই এমনটা করেছি। এখন তুমি বড় হয়েছো নাকি? হ্যাঁ, হয়েছি তো। ও আচ্ছা, তা তোমার এখন বয়স যেন কত? এখন আমার বয়স কত? ওই ধরো 32 হবে। 32, তাই তো? হ্যাঁ গো, ওই রকমই। এখন যদি তোমার বয়স 32 হয়, তাহলে গত বছর তোমার বয়স ছিল 31। এবার তুমি ভাবো, গত বছর তুমি কতটা ছোট ছিলে আর এখন তুমি কতটা বড় হয়েছো। ইয়ে মানে? আর মানে মানে করতে হবে না, যাও বাড়ির ভেতরে যাও। কি গো বলাইদা, কি করছো? ওই খেতে কিছু ঘাস মরা ওষুধ দিচ্ছি, বুঝলি? ঘাস মরার ওষুধ নাকি? আরে না, আমি এখন ওরকম আছি নাকি?
তাই নাকি? তা শোনো, একটা ভালো খবর দেই তোমাকে। কর্তা কিন্তু মাসখানেকের মতো গ্রামে থাকছে না। এর মধ্যেই যে যা করার করে নাও, বুঝলে? তাই নাকি রে? হ্যাঁ গো হ্যাঁ, আর কোনো কাজবাজ থাকলে আমাকেও একটু দিও। ভোরবেলা আসিস তবে। ঠিক আছে। মোড়লের বাড়ি গিয়েছিলে? কোনো ব্যবস্থা হলো? আর ব্যবস্থা, ওই যে কথায় আছে না, অবাগা যেদিকে যায় সাগরে শুকিয়ে যায়, আমার হয়েছে সেই অবস্থা। কেন গো, এভাবে বলছো কেন? কি হয়েছে? আর কি হবে, মোড়লের বাড়িতে গিয়ে দেখি মোড়ল গিয়ে বড় একটা ব্যাগ নিয়ে শহরে চলে গেল। খুব সহজে গ্রামে ফিরবে না মনে হয়। হায় আল্লাহ, এই কেমন পরীক্ষা নিচ্ছ তুমি? তাহলে এখন কি করব গো? আর কি করব, ওই কপালে যা আছে তাই হবে। দাও, 4টা ভাত দাও, খেয়ে শুয়ে পড়ি, ভোরবেলা আবার ঘাটে যেতে হবে। ঠিক আছে গো। ভোরবেলা জাল কাঁধে নিয়ে নদীর দিকে যাচ্ছে নিতাই। বলাইয়ের জমির কাছাকাছি আসতেই বলাইয়ের ক্ষেতের দিকে চোখ পড়লো তার। সেখানে বসে বসে বেগুন আর টমেটো তুলছে বলাই ও কালু। সেখান থেকেই চিৎকার করে ডাকলো নিতাই। কিরে বলাই, এই ভোরবেলা খেতে কি করছিস? সবজি তুলছি গো নিতাইদা, সকাল সকাল সবজি তুলে গঞ্জে নিয়ে যাব। ও বলাইদা, ওই নিতাইদা আবার এদিকে আসবে নাকি? এদিকে আসলে কিন্তু মুশকিল। মনে হচ্ছে না আসবে বলে। তুই তাড়াতাড়ি হাত চালা, আজ একজন মহাজন আসবে এগুলো নিতে। ঠিক আছে। দুপুরের আগে আগেই গঞ্জ থেকে হরাদন মহাজন এসে উপস্থিত হলো বলাইয়ের সবজি খেতে। টুকরি ভর্তি টাটকা টাটকা সবজি দেখে ভীষণ আনন্দিত হলো সে। আরে বাহ, তোমার সবজিগুলো তো আসলেই বেশ সতেজ। এই সবজি দেখে মনে হচ্ছে বাজারে এগুলোর চাহিদা হবে। ধন্যবাদ মহাজন। নিজের হাতে ফলানো ফরমালিন মুক্ত টাটকা সবজি। আমি এবং কালু সকাল থেকেই সবজি তোলার কাজ করেছি। আশা করি এগুলো আপনার বাজারে ভালো বিক্রি হবে। হ্যাঁ মহাজন, সবজি সতেজ, কোনো পোকা বা দাগ নেই। বাজারে যাওয়ার আগে আপনাদের আর কোনো কিছু করতে হবে না। বাহ, বেশ বেশ। এখন থেকে আমি তাহলে তোমাদের কাছ থেকেই সবজি নেব। সে তো আমার সৌভাগ্য। আরে দিদি যে, আসো আসো, বসো। না রে, বসবো না, একটা দরকারে তোর কাছে এলাম। তুমি যে দরকার ছাড়া আসো না সে আমি জানি গো, তা কি জন্য এসেছো বলো। বলছি রে বলছি, তার আগে বল, নতুন করে গয়না গড়িয়েছিস নাকি? বেশ সুন্দর হয়েছে তো। হ্যাঁ দিদি, তোমার দেওর গড়িয়ে দিয়েছে, ব্যবসায় বেশ লাভ হচ্ছে তো তাই। বাহ, বেশ তো। হ্যাঁ রে সরলা, আমাকে কটা টাকা ধার দিতে পারবি রে? খুব বিপদে পড়েই তোর কাছে এসেছি। টাকা? আমি টাকা কোথায় পাবো গো? সে আমাকে কি টাকা পয়সা দেয় নাকি? একটু খুঁজে দেখ না সরলা, যদি পেয়ে যাস। বেশি না, ওই শখানেক দিলেই হবে। শখানেক? হাসালে দিদি, শত দূরের কথা, আমার কাছে পয়সাও নেই, থাকলে কি দিতুম না বলো। ও নেই? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি রে। বসবে না? না রে, আমার ভীষণ তাড়া আছে। কি ব্যাপার, দেয়নি বুঝি? না গো, দিল না। কত করে অনুরোধ করলাম তবুও দিল না। ওর কাছে নাকি পয়সাও নেই। সে তো আমি আগেই বলেছিল, তবুও গেলে। এবার তো হলো, শিক্ষা হলো।
ওদের মন যে এতটা ছোট সে আমি কি করে জানবো গো। সোনার গয়না, নতুন শাড়ি পরে বসে আছে, অথচ তাদের কাছে 100 টাকাও নেই। থাকলেও বা তোমাকে দেবে কেন? সেই তো। হ্যাঁ গো, বলয়ের ব্যবসা নাকি বিশাল লাভ হচ্ছে, এত লাভ যে বউকে নতুন নতুন গয়না গড়িয়ে দিচ্ছে। সে দিতেই পারে, 2 নাম্বারই কাজ করলে সবারই এমন পয়সা হবে, বুঝলে? কি গো, বলাই কি এখনো তেমন আছে? কবে জানি পুলিশ এসে টানতে টানতে হাজতে নিয়ে যায়। হায় আল্লাহ, এসব কি বলছো গো? তামশাই, আপনাকে তো চিনলাম না, আর আপনি আমার কাছেই বা এসেছেন কেন? আপনি আমাকে চিনবেন না মোড়ল মশাই, আমি হলাম পাশের গ্রামের মানুষ। গঞ্জে আমার একটা সবজির দোকান আছে। তাই নাকি? তা আমার কাছে আসার কারণটা তো বুঝলাম না। কি আর বলবো বলুন, প্রায় 30 বছর ধরে ব্যবসা করছি। এবারের মতো এতটা বিপদে আগে কখনো পড়িনি, তাই বাধ্য হয়ে আপনার কাছে আসতে হলো। আপনার কথাটা ঠিক বুঝলাম না, আমাকে একটু পরিষ্কার করে বলুন তো। আপনার গ্রামে বলাই নামে কৃষক আছে, তার কাছ থেকে প্রায় 1.5 মাস যাবত আমি সবজি নিচ্ছি। সবজিতে ফরমালিন দেয় না বলে বিক্রি করলেও প্রতিবারই ফরমালিন দেয় এবং ওজনও কম দেয়। সেটা যখন আমি তাকে জানাই তখন থেকে সে আর আমার সাথে লেনদেন করছে না, আমার সামনে পর্যন্ত আসছে না। এদিকে অগ্রিম 30,000 টাকা নিয়েছে সে টাকাও দিচ্ছে না। বলছেন কি? আমার গ্রামে এমন দুর্নীতি! এক্ষুনি এর ব্যবস্থা নিচ্ছি আমি। কালু, এই কালু, শিগগিরই এদিকে আয়। আজ্ঞে কর্তা, আপনি আমাকে ডেকেছেন? এই তো এই ছেলেটাও ওই বলয়ের সাথে ছিল। ইয়ে মানে কর্তা, আমার কোনো দোষ নেই। আমি চুপ কর কালু, তোর দোষ আছে কিনা সে আমি ভালো করেই জানি। হরদন বাবু, আপনি আসুন আমার সাথে। বলাইকে ডাক রে কালু। বলাইদা, ও বলাইদা, বাড়িতে আছো? একটু বাইরে আসো তো, কথা আছে তোমার সাথে। এ কি মোড়ল মশাই আপনি? হ্যাঁ রে কালু, কি হয়েছে রে? কালু কি বলবে? আমি বলছি শোন, গত বছর তোকে মাফ করে দিয়েছিলাম, কি শর্ত দিয়ে মনে আছে? আজ্ঞে হ্যাঁ। তারপরও তুই মানুষকে ঠকাচ্ছিস কেন? কিন্তু আমি তো কিছু করিনি মোড়ল মশাই। তুমি মিথ্যা বলছো বলাই। আমি তোমার কাছ থেকে সবজি কিনছি বহুদিন ধরে। তুমি আমাকে ফরমালিন যুক্ত আর সবজি ঠিক ওজনে কম দেওয়ার কারণে আমার ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাছাড়া 30,000 টাকা আগাম নিয়েছো, কিন্তু সেটাও দিচ্ছ না। মিথ্যে? উনি মিথ্যে বলছে মোড়ল মশাই। আমার কাছে যথেষ্ট প্রমাণাদি আছে, প্রয়োজনে সেগুলো আমি পুলিশের কাছে দেব। পুলিশ? তুই খুব ভালো করেই জানিস গ্রামের মানুষের সঙ্গে অসৎ আচরণ আমি কখনোই সহ্য করি না। আজ থেকে এই দুর্নীতি বন্ধ করতেই হবে, আর হরদন বাবুর সমস্ত টাকা তোকে ফেরত দিতে হবে। কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই, সব টাকা আমি আর কালু ভাগ করে নিয়েছি। এখন তবে দুজনেই সেই টাকা পরিশোধ কর। কিন্তু কথা। তুই চুপ থাক কালু, আমি কালুর ভাগের টাকাটা দিয়ে দিচ্ছি। এদিকে কালু আমার কাছে কাজ করা বাবদে যে বেতন পেত সেগুলো আপনাকে দিচ্ছি হরদন বাবু, আর বাকিটা বলাই তুই দে। কিন্তু মোড়ল মশাই। এই নিন হারাধন বাবু, এই গয়নাটা নিয়ে যান। এটা বিক্রি করে নিশ্চয়ই আপনার টাকা পরিশোধ হবে। তোকে কতবার বলবো বলাই, লোভের কারণে শুধু ধ্বংস নেমে আসে, সুখ না। আমার ভুল হয়েছে মোড়ল মশাই, আমি কথা দিচ্ছি আর কখনো লোভ করব না। এরপর আর কখনোই লোভ করতে দেখা যায়নি বলাইকে। বলাই আর সরলা কষ্ট করে জমিতে নতুন ফসল ফলিয়ে সংসার চালাতে লাগলো বেশ ভালোভাবেই।